হামে ৩ জেলায় আরও ৩ শিশু মৃত্যু, রোগীদের অনেকেই নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় পরিস্থিতি হয়ে উঠছে উদ্বেগজনক। ক্ষমতা প্রতিদ্বন্দ্বী হওয়ায় জামায়াতের ভুল ত্রুটি আগের চেয়ে বেশি খোঁজা হচ্ছে আঞ্চলিক সম্মেলনে দলের আমির ডাক্তার শফিকুর রহমান। নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ। আমাদের লেনদেন, আচার আচরণ আগের চেয়ে অনেক সতর্ক হতে হবে। মনে রাখবেন, এর আগে কখনো আপনারা ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবেন এটা কেউ মনে করত না। কাল ২২ বছর পর চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী। খাল পুনঃখনন সহ অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে। একগুচ্ছ উন্নয়ন দাবি নিয়ে অপেক্ষায় জেলাবাসী। চাঁদপুরে একটা যদি ইপিজেড তৈরি করে দেয় তাহলে চাঁদপুরে যে লক্ষ লক্ষ বেকার সংখ্যা, সেই বেকার সংখ্যাটা দূর হবে। আন্দোলন করলে আমরা কৃষি যারা আছি তারা উন্নত হমু, কারণ পানি দিতে পারমু। সারা দেশে অস্থায়ী হাটে বেড়েছে কোরবানির পশুর যোগান। আগে ভাগেই গরু কিনতে সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতাদের ভিড়। আমন্ত্রণ যমুনা নিউজের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বরিশাল, সিলেট ও ময়মনসিংহে হাম উপসর্গে আজও ৩ শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে রোগীদের অনেকেই নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন, ফলে পরিস্থিতি আরও উদ্বেগজনক। টিকা দেওয়ার কার্যক্রম জোরে সোরে চললেও কমেনি ছোঁয়াচে রোগটির প্রাদুর্ভাব। নগর থেকে গ্রাম ছড়িয়ে পড়ছে সবখানেই। রাজধানীর মহাখালীতে ডিএনসিসি হাসপাতালে ঢাকার আশেপাশের এলাকা থেকে হামে আক্রান্ত রোগী আসা অব্যাহত রয়েছে। রোগীর স্বজনরা জানিয়েছেন, স্বাভাবিক জ্বর নিয়ে শিশুদের ভর্তি করানো হলেও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। এই হাসপাতালে এখনও 450-র উপর রোগী ভর্তি আছে। আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। শিশুদের পাশাপাশি বয়স্করাও ভর্তি আছেন হাসপাতালে। আমি টিকা দিয়েছিলাম 3 তারিখে, পর 5 তারিখ থেকে সংক্রমণ বিধি আমরা বুঝতে পারছি। আমরা হসপিটাল নিয়ে আসছি, আজকে 3 দিন হয়েছে আর কি। ওর প্রথম জ্বর গেছে 1 সপ্তাহ, তারপরে মিটফোন নিছি, পর একটু ভালো হয়েছে, বাসায় নিয়ে গেছি। তারপর 2 দিন পরে আবার এই যে জ্বর কমে না, তারপরে হঠাৎ দেখি শরীরে জানি কি উঠছে। হামে শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার বিচার দাবি করেছেন সচেতন নাগরিক সমাজ নামের একটি সংগঠন। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধনে এই দাবি করা হয়। হামে শিশু মৃত্যুর জন্য দায়ীদের বিচার, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল সহ 10 দফা দাবিতে এই মানববন্ধন আয়োজন করা হয়। বক্তারা বলেন, ডক্টর ইউনূস এবং তার সহযোগীদের গাফিলতির কারণেই হামে শিশু মৃত্যু অব্যাহত রয়েছে। স্বাস্থ্য খাতে বিগত সরকারের অব্যবস্থাপনা এবং দুর্নীতি এর জন্য দায়ী। গণঅভ্যুত্থান পরবর্তী অগ্নি সন্ত্রাস, হামলা, ভাঙচুর ও নির্যাতনে জড়িতদের বিচারও দাবি করা হয় মানববন্ধন থেকে। সোশ্যাল বিজনেসের নামে এই যে এতগুলো বাচ্চাকে হত্যা করা হলো, সেই হত্যার দায় তারা কোনোভাবেই এড়াতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি নাকি শান্তিতে নোবেল পেয়েছিলেন, তার শান্তিতে নোবেলের কার্যক্রম করে বাংলাদেশ 18 মাস টের পেয়েছে। এই চুক্তি থেকে এই সরকারকে বলবো বিরত থাকার জন্য, এই চুক্তি বাতিল করার জন্য। ৭২-এর সংবিধান বাংলাদেশের স্বাধীনতা, কিন্তু আমরা এগুলো কথা বলতে পারি না। আমরা যদি এগুলো কথা বলি তাহলে হয়ে যে আমরা ফ্যাসিস্ট। 22 বছর পর কাল চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি এই সফর ঘিরে পুরো জেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে বিভিন্ন কর্মসূচির স্থান পরিদর্শন করেছেন এসএসএফ, স্থানীয় সংসদ সদস্য এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফরকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন সহ সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বেশ উজ্জীবিত। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে ব্যানার ও বিলবোর্ড। সরকারের অগ্রাধিকার প্রকল্প, খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড বিতরণ ও দলীয় নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মত বিনিময় এই সফরের উল্লেখযোগ্য কর্মসূচি। জামায়াত ক্ষমতায় প্রতিদ্বন্দ্বী হবে তা আগে কেউ মনে করত না, এখন অনেকেই এটা মনে করে। তাই তীক্ষ্ণ দৃষ্টিতে জামায়াতের ভুল ত্রুটি দেখা হচ্ছে, এমনটাই বলেছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রংপুর মডেল কলেজ মিলনায়তনে রংপুর দিনাজপুর অঞ্চলের আমির সম্মেলনে অংশ নেন তিনি। এ সময় নেতাকর্মীদের আচার আচরণ ও লেনদেনে আগের চেয়ে বেশি সতর্ক থাকার নির্দেশ দেন।
এর আগে তিনি একদিনের সফরে সকাল 9টায় রংপুর পৌঁছান। সার্কিট হাউসে তাকে গার্ড অফ অনার দেয় মহানগর পুলিশ। জুমার নামাজ শেষে বিকেলে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুধী সমাবেশে অংশ নেবেন জামায়াত আমির। আমাদের লেনদেন, আচার আচরণ আগের চেয়ে অনেক সতর্ক হতে হবে। মনে রাখবেন, এর আগে কখনো আপনারা ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবেন এটা কেউ মনে করতো না। মনে করতো একটা ইফেক্টিভ দল হিসেবে এরা বেঁচে থাকবে এতটুকু। এখন অনেকে মনে করে আপনারা হবেন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। কাজেই আপনাদের প্রত্যেককে সার্চ লাইট দিয়ে দেখা হবে। আপনাদের শরীরের একটা লুমকুপও ওই লাইটের বাইরে থাকবে না। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাঝহারুল মান্নান। মাঝহার, সুধী সমাবেশে এই মুহূর্তে কি কর্মসূচি চলছে? দেবাশিস, সুধী সমাবেশটা তো 4টায় শুরু হওয়ার কথা, অর্থাৎ জামায়াতের যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু এরই মধ্যে আসতে শুরু করেছেন। যে হলটি আছে সে হলটি এখনো কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং টাউন হল যে চত্বরটি আছে সেই চত্বরটিতে এখন তাদের যে নেতাকর্মীরা আছেন। আমরা যতটুকু জেনেছি যে জামায়াত আমির 5টা থেকে 5:30টার মধ্যে তিনি এই সুধী সমাবেশের মঞ্চে আসবেন। তার আগে স্থানীয় এবং কেন্দ্রীয় এবং বিভাগীয় যে নেতৃবৃন্দ আছেন তারা কথা বলবেন। তবে তিনি আজ যখন সকাল 9টায় এসেছেন, এসে সার্কিট হাউসে গার্ড অব অনার নেওয়ার পর রংপুরের যে মডেল কলেজ আছে সেই মডেল কলেজে থানা এবং উপজেলা আমিরদের সাথে একটি সম্মেলনে তিনি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে তিনি মোদ্দা কথা যেটি বলেছেন যে তিনি জামায়াতের নেতাকর্মীদেরকে অত্যন্ত সতর্কভাবে চলবার জন্য তিনি নির্দেশ দিয়েছেন এবং তিনি দুটো কথা বলেছেন যে জামায়াতের জন্য এখন যে নেতাকর্মী আছেন তাদের জন্য দুটো সার্চ লাইট, একটি হচ্ছে আল্লাহর সার্চ লাইট এবং আরেকটি হচ্ছে জনগণের সার্চ লাইট। এবং তিনি জামায়াতের নেতাকর্মীদেরকে সাদা কাপড়ের সাথে তুলনা করেছেন, বলেছেন যে সাদা কাপড়ে যদি একটুখানি দাগ লাগে তাহলে বেশি দৃশ্যমান হয়। সে কারণে তিনি আরও একটি সতর্ক হুঁশিয়ারি করে দিয়েছেন, কারো বিরুদ্ধে যদি কোনো ধরনের ন্যূনতম কোনো দাগ লাগে তাহলে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথাও তিনি বলেছেন। এবং আরেকটি কথা তিনি বলেছেন এর পাশাপাশি, সেটি যে হলো এরকম যে আগে বাংলাদেশে জামায়াতকে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী মনে করা হতো না, কিন্তু এখন বাংলাদেশে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী মনে করা হয়। সে কারণে কিন্তু তাদেরকে সতর্ক হয়ে চলবার জন্য তিনি বলেছেন। এবং আমরা যতটুকু জেনেছি তারপরে তিনি একটি ইসলামী ছাত্র শিবিরের একটি দায়িত্বশীল বৈঠকে বক্তব্য দেন এবং এখন যে সুধী সমাবেশটি আছে সেই সুধী সমাবেশটিতে তিনি 5টা থেকে 5:30টার মধ্যে আসবেন এবং মূল্যবান বক্তব্য রাখবেন, যেটি জানিয়েছেন জামায়াতের যে মিডিয়া সেল আছে এখানে প্রচার সেলের জনাব অ্যাডভোকেট কাউসার আলী আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় বলি, এরই মধ্যে কিন্তু ব্যাপক নেতাকর্মীরা কিন্তু এরই মধ্যে পুরো টাউন হল চত্বর এলাকায় অবস্থান করছেন এবং তারা এসেছেন হল সহ এবং আশেপাশে যে চত্বরটি আছে পুরো এলাকা এখন নেতাকর্মীদের ভিড়ে টইটম্বুর। দেবাশিস, ধন্যবাদ মাঝহার যুক্ত হবার জন্য। জাতীয়তাবাদী হতে হলে সরকারকে আগে সীমান্তের বাসিন্দাদের রক্ষা করতে হবে, এমনটাই জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। দুপুরে জুমার নামাজের পর শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তিনি কথা জানান। এ সময় সার্বভৌমত্ব রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নাসিরউদ্দিন পাটোয়ারি। সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। গরু চোরাচালানের সাথে বাংলাদেশিরা নন, বরং ভারতীয় বাহিনী জড়িত বলেও মন্তব্য করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এ সময় মাদক চোরাচালান বন্ধে প্রশাসনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এদিকে ইনকিলাব মঞ্চের জাবের হোসেনের অভিযোগ, বিএসএফ আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করছে না। জনগণ হাতে ভোট দিয়েছে এবং বাংলাদেশে কোন সংস্কার আপনি বাস্তবায়ন করছেন না। আমরা যখন এগুলা দেখি তখন আমরা তাদেরকে বলি ভুয়া জাতীয়তাবাদী। জাতীয়তাবাদী হতে হয় তাহলে প্রথমে আপনাদেরকে বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়ে সীমান্তের মানুষদেরকে আপনাদেরকে রক্ষা করতে হবে। সাপ্তাহিক ছুটির দিনে দেশে বিভিন্ন গবাদি পশুর হাটে বেড়েছে ব্যাপারীদের আনাগোনা, তবে বেচাকেনা এখনও তেমন জমেনি বলছেন বিক্রেতারা। ক্রেতারা দরদাম যাচাই করেই দেখছেন দেশি মাঝারি গরুর চাহিদা বেশি। উত্তরাঞ্চলের হাটগুলোতে বিক্রেতারা ছোট আকারের গরুর দাম হাঁকছেন 70,000 থেকে 1 লাখ টাকা। মাঝারি সাইজের গরু 1 লাখ থেকে 1.5 লাখ আর বড় গরুর দাম চাওয়া হচ্ছে 2 লাখ থেকে 3.5 লাখ টাকা। পুরো দমে জমে না উঠলেও শিগগিরই বেচা বিক্রি বাড়বে বলে জানিয়েছেন ইজারাদাররা। আরও জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক ছোটন। শফিক, ছুটির দিনে হাটে কোরবানির পশু সরবরাহ কেমন, দাম কত হাঁকছেন ব্যাপারীরা?
দেবাশিস, আমি এই মুহূর্তে আছি চৌবাড়িয়া হাটে, অর্থাৎ এই অঞ্চলের সবচেয়ে বড় পশু বেচাকেনার হাট, এবং কুরবানি ঈদকে ঘিরে ইতিমধ্যেই বেচাকেনা শুরু হয়েছে, জমতে শুরু করেছে। আজকের হাটে আমি যদি দেখছি যে বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা এসেছেন, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, কুমিল্লা থেকে ব্যাপারীরা এসেছেন পশু সংগ্রহ করতে। একই সাথে রাজশাহী অঞ্চলের বিভিন্ন জেলা থেকে খামারি এবং যারা গরুর ব্যবসায়ী আছেন তারা এই হাটে তাদের পশু বিক্রির জন্য নিয়ে এসেছেন। সব মিলিয়ে বলা চলে আজকের হাটটা বেশ জমজমাট, এবং আমি যদি দেখছি যে সেই দুপুরের আগ থেকে খামারিরা, ব্যাপারীরা তারা গরু নিয়ে এখানে আসছেন। বিশেষ করে গরুর জন্য আসলে এই হাটটি প্রসিদ্ধ, ষাঁড় গরুর জন্য, বড় গরুর জন্য প্রসিদ্ধ। দুপুরের সেই আগ থেকে গরু নিয়ে খামারিরা এখানে আসতে শুরু করেছেন। এই মুহূর্তে আসলে হাটের কানায় কানায় পূর্ণ, একেবারে গবাদি পশুতে ঠাসা বলা চলে, তিল ধরনের ঠাঁই নেই এমনটি কিন্তু আমরা দেখছি। ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে একদম সরগরম হয়ে উঠেছে। যদিও বেচা কিনা নিয়ে এবং দাম দর নিয়ে বেশ মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা বিক্রেতার মধ্যে। যারা ঢাকা, চট্টগ্রাম বা বিভিন্ন অঞ্চল থেকে কিনতে এসেছেন তারা বলছেন যে এবার যেভাবে সরবরাহ, তাতে করে কিন্তু বেশ সন্তোষজনক সরবরাহ, কিন্তু দাম আগের মতোই, অর্থাৎ গত বছর যে দামে কেনা বেচা হয়েছে সেরকমই। বিপরীতে কিন্তু যারা বিক্রি করা বলছেন এবার ক্রেতার অভাবে পশুর দাম একেবারেই কমে গেছে। গত বছরের চেয়ে প্রতিটি মাঝারি আকারের গরুতে 10 থেকে 15 হাজার টাকা, এবং বড় গরু বেচা কেনা একেবারেই কম, সেগুলোতে কিন্তু 20 থেকে 30 হাজার টাকা পর্যন্ত গত বছরের চেয়ে কম দাম বলা হচ্ছে। পাইকাররা কিন্তু কম দামে কিনছেন এমনটি খামারিদের পক্ষ থেকে বলা হচ্ছে। সব মিলিয়ে আসলে দাম দর নিয়ে বেশ অভিযোগ থাকলেও বেচা কেনা কিছুটা হয়েছে আজকে। এখনো অনেকখানি বেলা আছে, অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত এখানে বেচা কেনা চলবে। সে অবধি কি অবস্থা দাঁড়ায় আমরা হচ্ছে যে সন্ধ্যার আগে আসলে বিস্তারিত জানতে পারবো। তবে এই মুহূর্তে বলা চলে যে রাজশাহী অঞ্চলের কয়েকটি জেলা থেকে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, এই জেলাগুলো থেকে যেমন পশু এসেছে হাটে, তেমনি কিন্তু অন্যান্য পাবনা থেকেও অনেক ব্যাপারী এসেছেন কোরবানির পশু এখানে বেচা কেনার জন্য। তারাও কিন্তু খুব একটা সন্তুষ্ট হতে পারছেন না বেচা কেনা নিয়ে। যদিও এই মাত্র কিছুক্ষণ আগে ঢাকার ব্যাপারীরা কিন্তু হাটে নেমেছেন, এবং আমি দেখছি যে তারা ষাঁড় গরুগুলো, মাঝারি এবং বড় ষাঁড়গুলো কিনতে নেমেছেন। তবে কিছুক্ষণ পরে আসলে আরও বিস্তারিত জানতে পারবো যে শেষ পর্যন্ত কি পরিমাণ বেচা কেনা হলো, এবং একটা যেহেতু ঈদের আগে এই হাটটি দিয়েই শুরু করা হলো, অতএব এই হাটের পরে অন্যান্য হাটগুলোর পরিস্থিতিও আসলে বোঝা যাবে আজকের দিনের পর। সব মিলে বলা চলে মোটা দাগে বেচা কেনা হচ্ছে, এবং কুরবানির ঈদের যে হাট সেটি যে জমে উঠতে শুরু করেছে এই হাট থেকে সেটি বোঝা যাচ্ছে। দেবাশিস, ধন্যবাদ শফিক ছোটন আমাদের সাথে যুক্ত হবার জন্য। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা বিষয়ে আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ওয়াশিংটন ডিসিতে মার্কিন জ্বালানি বিভাগে এই সমঝোতা স্মারকটি সই হয়। যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানি সেক্রেটারি ক্রিস রাইট এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সই করেন সমঝোতা স্মারকে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এই সমঝোতা স্মারক সাশ্রয়ী মূল্য ও সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতার উপর ভিত্তি করে জ্বালানি উৎসের বিকল্পগুলোকে বৈচিত্র্যময় করবে। এর মধ্যে দিয়ে বাংলাদেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির প্রচেষ্টায় অবদান রাখবে এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তর জ্বালানি সহযোগিতার নতুন পথ উন্মোচন করবে। শিশু কিশোররা শহরকে পরিচ্ছন্ন রাখতে নেমেছে ব্যতিক্রমী উদ্যোগে। রাজধানী গুলশানে ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় পরিচ্ছন্নতা অভিযানে। আয়োজকরা বলছেন, শিশুদের মধ্যে নাগরিক দায়িত্ববোধ, পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতেই এই আয়োজন। ছুটির সকালটা একটু অন্যরকম রাজধানীর গুলশান সোসাইটির শিক্ষার্থীদের জন্য। নিজ প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখার অভিযানে নেমেছে তারা। বিভিন্ন সড়ক, অলিগলি আর উন্মুক্ত স্থানে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করছেন শিশু কিশোররা। অভিজাত এই এলাকার ক্ষুদে বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় এই কর্মসূচিতে।
শৈশবেই পরিচ্ছন্নতা ও নাগরিক দায়িত্ব সম্পর্কে হাতে কলমে শিক্ষা দিতে এমন আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজকের যে এই উদ্যোগ, সেখানে আমি আমার মেয়েকে নিয়ে এসেছি। একটুখানি হলেও আমার মেয়ের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে। এটাতে বাসাতেও ওর কাজ করার ইন্সপিরেশনও বাড়বে, বা নেচার যেমন পরিষ্কার রাখার জন্য যে একটা উৎসাহ বাড়বে। এটা অবশ্যই খুবই অ্যাপ্রিসিয়েবল। আমি একজন স্কুলের প্রিন্সিপাল হিসেবে তো অবশ্যই এটা মনে করি যে এটা স্কুলের প্ল্যাটফর্ম থেকেই শেখানো উচিত। বড় হয়ে তো অলরেডি আমাদের মাইন্ডসেট হয়ে গেছে, তখন অভ্যাস চেঞ্জ করা খুবই কঠিন ব্যাপার। ব্যতিক্রমী এই উদ্যোগে খুশি অভিভাবক ও শিশুরা। তারা বলছেন নিজের শহর ও এলাকা পরিষ্কার রাখার দায়িত্ব সবার। সবাই সচেতন হলে গড়ে তোলা সম্ভব পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ। সবসময় পরিষ্কার করবেন যাতে আমাদের এনভায়রনমেন্ট পরিষ্কার থাকে আর নোংরা যাতে না হয়। আমরা চাই যাতে আমাদের এনভায়রনমেন্ট ক্লিন থাকে। আমরা যদি আমাদের পরিবার ক্লিন করি তাহলে আমাদের সব পরিবেশ ভালো হবে, আমরা ভালো এয়ার ব্রিথ করতে পারবো, আমাদের সবার মিলেই ভালো লাগবে। সব কিছু ক্লিন রাখা উচিত, তাহলে আমাদের জীবনও ভালো যাবে, আমাদের পৃথিবীও সুন্দর হবে। আমাদের বাচ্চাদের আমরা একটা এনভায়রনমেন্ট দিতে পারছি, শেখাতে পারছি, এটার জন্য আমি গুলশান সোসাইটিকে কাছে খুবই কৃতজ্ঞ। আয়োজকরা জানান শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি এবং পরিচ্ছন্ন নগর গড়ার বার্তা ছড়িয়ে দিতেই এই আয়োজন। আজকে যে বাচ্চাটা জানবে যে পার্ক পরিষ্কার করতে হয়, নিজের দায়িত্ব নিজেকে নিতে হয়, সে গিয়ে কালকে বলবে যে না, গাড়ি থেকে রাস্তায় ময়লা ফেলা যায় না, রাস্তায় ময়লা ফেলে সে তুলে নিবে। সে প্রশ্ন করবে যে আপনার রাস্তার মধ্যে এত ময়লা কেন। সে প্রশ্ন করবে যে এই যে চারিদিকে যে বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলা শেষ কোথায়। কিন্তু এটা শুরু কিন্তু এখন থেকে হতে হবে। আমরা যেটা শুরু করতে না পারি তাহলে সেটা শেষ হবে না। সেই উদ্যোগটা নেওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা। গুলশানকে আদর্শ ও পরিচ্ছন্ন মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এমন কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের 5 জনের কেউ আর বেঁচে নেই। স্বামী সন্তানদের পর মারা গেছেন গৃহবধূ সাইমাও। সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে একে একে প্রাণ হারান মোহাম্মদ কালাম এবং 3 সন্তান মুন্না, মুন্নি ও কথা। গত 10 মে ফতুল্লার ভুঁইগড় গিরিধারা এলাকায় 8তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে গ্যাস লাইনের লিকেজের কারণে বিস্ফোরণ হয়। দগ্ধ হন পরিবারের 5 জন সদস্য। তাদেরকে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করে স্থানীয়রা। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় একই পরিবারের এই 5 সদস্যের। মাঠের লড়াই ছাপিয়ে ফিফা বিশ্বকাপ এখন বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক মেগা ইভেন্ট। 3 দশক আগে যুক্তরাষ্ট্রের আসরে যে খরচ ছিল $500 বিলিয়ন, এবার তা ছাড়িয়ে যাচ্ছে 13 বিলিয়ন। তবে 2014 ব্রাজিল বিশ্বকাপের তুলনায় কম খরচ হবে। কিন্তু সব রেকর্ড ভেঙে কাতার খরচ করেছিল $220 বিলিয়ন। গেল 3 দশকে বিশ্বকাপ আয়োজনে ব্যয়ের তুলনামূলক চিত্র জানবে ডেস্ক রিপোর্টে। গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, রূপ নিয়েছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল মেগা ইভেন্টে। 3 দশক আগে 1994 সালে যুক্তরাষ্ট্র যখন বিশ্বকাপের আয়োজক হয়, সে সময় আসর আয়োজনে খরচ হয়েছিল $250 বিলিয়ন। মূলত আধুনিক পরিকাঠামো আগে থেকেই তৈরি থাকায় ব্যয় হয়নি বেশি অর্থ। এবার 32 বছর পর যখন আরও একবার আয়োজক দেশের নাম যুক্তরাষ্ট্র, তখন বিশ্বকাপ আয়োজনে সম্ভাব্য খরচ ধরা হয়েছে $13.9 বিলিয়ন। অবশ্য দেশটির সঙ্গী তালিকায় আছে কানাডা ও মেক্সিকোর নাম। অর্থাৎ 3 দশকে খরচ বেড়েছে প্রায় $13.4 বিলিয়ন। তবে এই তালিকায় সবাইকে ছাড়িয়ে কাতার। 2022 বিশ্বকাপ আয়োজকদের ব্যয় হয়েছিল $220 বিলিয়ন, যা চলতি বিশ্বকাপের চেয়ে প্রায় 15 গুণ বেশি, যার বেশিরভাগ অর্থ ব্যয় হয়েছিল স্টেডিয়াম তৈরি, নতুন শহর নির্মাণ, অবকাঠামো নির্মাণ ও মেট্রো বা পরিবহন ব্যবস্থায়। ব্যয়ের তালিকায় দ্বিতীয় স্থানে ব্রাজিলের নাম। 2014 বিশ্বকাপ আয়োজক দেশটির খরচ হয়েছিল $15 বিলিয়ন, যার অধিকাংশ অর্থ ব্যয় হয়েছিল স্টেডিয়াম ও অবকাঠামো সংস্কারে, যার প্রতিবাদে নানা সময়ে বিক্ষোভ হয়েছিল দেশটির বিভিন্ন শহরে। 2018 বিশ্বকাপের আয়োজক রাশিয়া ব্যয় করেছিল $11.6 বিলিয়ন, যা দেশটির প্রথমবারের মতো বিশ্বকাপের আয়োজক হওয়া। বাজেটের বড় অংশ ব্যয় হয় স্টেডিয়ামের আধুনিকায়নে।
24 বছর আগে $7 বিলিয়ন খরচ করে হইচই ফেলে দিয়েছিল জাপান ও কোরিয়া বিশ্বকাপ। তার পরের আসরেই জার্মানি ব্যয় করে তার অর্ধেক অর্থাৎ $4.3 বিলিয়ন। আফ্রিকা মহাদেশে বিশ্বকাপের প্রথম আসরে দক্ষিণ আফ্রিকা ব্যয় করেছিল $3.6 বিলিয়ন, যার মূল খাত ছিল নতুন স্টেডিয়াম নির্মাণ। 1998 বিশ্বকাপের আয়োজক ফ্রান্স ব্যয় করেছিল $2.3 বিলিয়ন। পর্যাপ্ত অবকাঠামো আগে থেকে থাকায় খরচ কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও এটি 1994 সালের তুলনায় প্রায় 5 গুণ বেশি। তবে নতুন ফরম্যাটের আসন্ন বিশ্বকাপে বাড়ছে দল, ম্যাচ ও ভেন্যুর সংখ্যা। সেই হিসেবে আয়োজন বাবদ $13.9 বিলিয়ন বাজেট ধরা হলেও শেষ পর্যন্ত তা বাড়ার সম্ভাবনাই বেশি। তাই তো বলতেই হয় এই মেগা আসর এখন $1 বিলিয়ন এক বিশাল বৈশ্বিক অর্থনৈতিক বাজার। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। মহাখালীতে ডিএনসিসি কোভিড হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে, আমাদের সহকর্মী বিজয় অপেক্ষা করছেন। বিজয়, কোভিড হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী কি বললেন? দেবাশিস, কিছুক্ষণ আগেই মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এখন পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী কোনো ব্রিফিং করেনি। তবে ডিএনসিসি হাসপাতালে পৌঁছানোর পর থেকে তিনি আইসিইউ থেকে শুরু করে যে শিশু ওয়ার্ড রয়েছে সেখানে পরিদর্শন করেছেন। কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম যে শিশু ওয়ার্ডে তিনি পরিদর্শন করে যারা এখানে ভর্তি রয়েছেন, তাদের যারা অভিভাবক রয়েছে তাদের সাথে কথা বলেছে, তাদের কাছ থেকে শুনতে চেয়েছে আসলে কি পরিস্থিতি, কেমন আছেন তারা সঠিক চিকিৎসা আসলে পাচ্ছেন কিনা, সেই তথ্যই তিনি নেওয়ার চেষ্টা করছিলেন, এমনটাই আমরা দেখতে পেয়েছি। তবে আমি যদি হামের সর্বশেষ পরিস্থিতির কথা যদি বলি, যে দেশ জুড়ে কিন্তু হামের আক্রমণ বাড়ছে এবং ডিএনসিসি হাসপাতালে একদিনে প্রায় আজকে গতকাল থেকে 24 ঘন্টার যে হিসাব আমরা দেখতে পেয়েছি, মোট ভর্তি হয়েছে 106 জন রোগী এবং সারা দেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিশুর মৃত্যু হয়েছে 12 জনের এবং এ সময়ে নতুন করে হাসপাতালে মোট সারা দেশে ভর্তি হয়েছে কিন্তু 1518 জন। এছাড়াও যদি বলি যে ডিএনসিসি হাসপাতালে কিন্তু যারা ভর্তি রয়েছেন তাদের চিকিৎসা এখনো চলমান রয়েছে এবং তাদের চিকিৎসা যেন সর্বোচ্চ পর্যায়ে দেওয়া সম্ভব হয়, যেহেতু শিশুদের বিষয়টি সেই সব কিছু মিলিয়ে কিন্তু আসলে তারা তাদের চেষ্টা করছে, এমনটাই তারা জানাচ্ছে। এবং চিকিৎসকরা আসলে দাবি করছেন যে ভর্তি হওয়া রোগীদের প্রায় 70% ঢাকার বাইরে থেকে এসেছে এবং প্রান্তিক পর্যায়ে যারা চিকিৎসা সংকটের কারণে দেরিতে রোগ শনাক্ত হচ্ছে এবং টিকার বাইরে থাকার কারণে কিন্তু এই পরিস্থিতি আরো উদ্বেগজনক হয়েছে, এমনটাই তারা বলছেন। এবং সারা দেশে আশঙ্কাজনক হারেই কিন্তু আসলে হামের সংক্রমণ হচ্ছে, এমনটাও তারা জানছেন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে যদি বলতে চাই যে জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে হামের চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিশেষ হাম ওয়ার্ড চালু করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ এবং সারা দেশেই আসলে এই নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এবং রাজধানীর মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালের চিত্র কিন্তু একটু আপনাদের দেখাচ্ছিলাম এবং বলছিলাম এবং কোলের জ্বরাক্রান্ত শিশু এবং আতঙ্ক দীর্ঘদিন ধরে পাড়ি দিচ্ছে এবং এখন পর্যন্ত আমি যেমনটি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি ওয়ার্ডেই শিশু রয়েছে, তবে কিছু কিছু সিট এখন ফাঁকা আছে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। তো সব কিছু মিলিয়ে যদি বলি দেবাশিস, যে হামের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এটি দিন দিন বাড়ছে এবং মৃত্যুর সংখ্যাও কিন্তু বাড়ছে। তবে সরকারের পক্ষ থেকে তারা বলছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব এই। ধন্যবাদ বিজয় আমাদের সাথে যুক্ত হবার জন্য। আর দর্শক, এই ছিল যমুনা নিউজে।